হ্যালো বন্ধুরা, আমি ঋতব্রত। তোমাদের সবাইকে স্বাগত জানাই খেলমিনিয়াক্স বাংলার নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকে যে ভিডিওটা করতে বসেছি ওটা নিয়ে ইস্ট বেঙ্গলকে নিয়ে একটা বড় খবর থাকছে ওটায়। কারণ তোমরা জানো ইস্ট বেঙ্গল স্পোর্টিং রাইটস বা এনওসি সংক্রান্ত যাবতীয় ঝামেলা মিটে গেছে কোয়েসের সঙ্গে। তো ভবিষ্যতে কী হতে চলেছে, আইএসএলে খেলার সম্ভাবনা কতটা, স্পন্সর কারা হতে চলেছে, এই সংক্রান্ত কিছু ডিসকাশন, আর এনওসির পরবর্তী কী অবস্থা হতে চলেছে ইস্ট বেঙ্গল ক্লাবে, আর ইস্ট বেঙ্গল ডেতে কী প্রোগ্রাম রয়েছে সেই সমস্ত কিছু কথা তোমাদের সঙ্গে বলবো। আর তাছাড়া রয়েছে হাজারটি ইউরোপিয়ান ফুটবলের আপডেট। ইন্ডিয়ান ফুটবলের আজকে ইস্ট বেঙ্গল ছাড়া অন্য কোনো আপডেট নেই বলতে গেলে। তো ইস্ট বেঙ্গল সংক্রান্ত যে নিউজটা আছে ওটা বলেই আমরা চলে যাব ইউরোপিয়ান ফুটবলের অনেকগুলো ইন্টারেস্টিং খবরের দিকে। তো আমি তোমাদের রিকোয়েস্ট করবো তোমরা পুরো ভিডিওটা দেখো, আর অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো শুরু করা যাক ইস্ট বেঙ্গলের খবর দিয়ে। তো বন্ধুরা, আইনি পথে বা লিগালি ওয়েতে সমস্ত রকম কেসের সঙ্গে বিচ্ছেদ হয়ে গেল ইস্ট বেঙ্গলের পুরোপুরিভাবে। যেটা স্পোর্টিং রাইটস বা এনওসি দরকার ছিল ইস্ট বেঙ্গলে, সেটা পুরোপুরি ইস্ট বেঙ্গলের হাতে চলে এলো। আর যে কোম্পানিটা তৈরি হয়েছিল ইস্ট বেঙ্গল আর কোয়েসের 2 বছর আগে, সম্ভবত 5ই জুলাই যে কোম্পানিটা তৈরি হয়েছিল কোয়েস ইস্ট বেঙ্গল প্রাইভেট লিমিটেড নামে, যেটা কোয়েস ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাবের সমস্ত খেলার ব্যাপারগুলো মানে অফিস বাইরের মাঠের বাইরের ব্যাপারগুলো দেখতো, সেই কোম্পানিটা এখন পুরোপুরি মালিক হয়ে গেল কোয়েস। ইস্ট বেঙ্গল থেকে যারা ওই কোম্পানিটার মধ্যে ছিল তারা ইস্তফা দিয়ে দিল, এবং ওই কোম্পানিটা এবার থেকে শুধু থাকবে মানে ফুটবলারদের জিএসটি বাবদ যে টাকাটা রিটার্ন আসবে ওইটার জন্যে, এবং আস্তে আস্তে ওটাও ক্লোজ হয়ে যাবে। তো এর মধ্যে কোনো আর্থিক দায়ভার থাকলে সেটা ইস্ট বেঙ্গল ক্লাবকেই নিতে হবে, সেটা বলে দেওয়া হয়েছে ফেডারেশনের এআইএফের তরফ থেকে। তো এখন তার বদলে ইস্ট বেঙ্গল স্পোর্টিং রাইটস, নিজেদের ফুটবল এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় সত্ত্ব ছিল সেগুলো ফেরত পেয়ে গেল। এবার এর জন্য যে প্রসেসটা আটকে ছিল এতদিন ধরে ক্লাব লাইসেন্সিংয়ের, সে আই লিগেই হোক কিংবা আইএসএলেই হোক, সেই প্রসেসটা এতদিন ধরে আটকে ছিল। এইবার সেই প্রসেসটায় কাজ শুরু করতে পারবে ইস্ট বেঙ্গল। আর তোমরা জানো আইএসএল খেলার মেন শর্ত হচ্ছে ওরা চায় যে একটা ফিনান্সিয়ালি 5 বছর যে টানতে পারবে আইএসএলে একটা ক্লাব, এইরকম একটা গ্যারান্টি ওরা চায়। তো সেইটা এবার ইস্ট বেঙ্গল স্পন্সরের সঙ্গে চুক্তি চূড়ান্ত করে সেটা দেখাতে পারবে, এবং সেই সংক্রান্ত কাজ এগোতে পারবে। আরও যা যা প্রসেস আছে সেই সমস্ত করতে পারবে, যেগুলো এতদিন আটকে ছিল যেহেতু স্পোর্টিং রাইটসটা ইস্ট বেঙ্গলের কাছে ছিল না। তাই কারণ আইএসএল তোমরা জানো, আইএসএলে প্রথমেই ওরা মেক শিওর করতে চায় যে 5 বছর ওই ক্লাবটা বা ফ্র্যাঞ্চাইজিটা আইএসএলে থাকবে, হট করে বেরিয়ে যাবে না। তো সেই রকম 5 বছর টানার মতো আর্থিক মেরুদণ্ড ওদের আছে কিনা সেটা সবসময় দেখতে চায়। তো ইস্ট বেঙ্গলকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে ইনভেস্টরের সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব কথাবার্তা চূড়ান্ত করে এখন সেটা জানাতে হবে ফেডারেশনকে, এবং তারপরই লাইসেন্সিংয়ের প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য যা যা স্টেপ সেটা ইস্ট বেঙ্গল ক্লাব নিতে পারবে। এবং ইনভেস্টর সংক্রান্ত আমরা একটা ভিডিও কালকেই বানিয়েছি, অরিজিৎ বানিয়েছে, ওখানে তোমরা দেখেছো ইনভেস্টর রিউমার্স সংক্রান্ত যে কথাগুলো উঠেছিল সেগুলো সবই ও তোমাদের বলেছে। যে নতুন কোম্পানিটার নাম ভেসে উঠেছে ইউনিভার্সাল সাকসেস এন্টারপ্রাইজ লিমিটেড, ওন্ড বাই প্রসূন মুখার্জি, সিঙ্গাপুরের এনআরআই ইন্ডিয়ান, মানে জন্মসূত্রে ইন্ডিয়ান কিন্তু সিঙ্গাপুরে থাকেন। তো তার কোম্পানি এটা, সেটা মেনলি এনার্জি ট্রেডিং করে এই কোম্পানিটা। 2000 সাল থেকে এই কোম্পানি চলছে। তো এই কোম্পানির সঙ্গে ইস্ট বেঙ্গল যুক্ত হতে পারে, এখন একটা এরকম রিউমার্স শোনা যাচ্ছে, এবং অনেকেই মনে করছেন যে এই রিউমার্সটা প্রায় সত্যি। এটা পুরোপুরিভাবে চূড়ান্ত হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। যে এরা 50% শেয়ার কিনবে ইস্ট বেঙ্গলের, এবং শোনা যাচ্ছে এদের দেওয়ার মতো ক্ষমতা আছে 300 কোটি টাকা, কিন্তু এরা অফার করছে 250 কোটি টাকা, এবং ইস্ট বেঙ্গল তাতেই সন্তুষ্ট। 250 কোটি টাকা 5 বছরের জন্য চুক্তি হতে চলেছে তাদের সঙ্গে, এরাই মেন স্পন্সর হতে চলেছে, এরকমই রিউমার্স এখনও অবধি শোনা যাচ্ছে, এবং মনে করা হচ্ছে যে এই রিউমার্সটা খুব তাড়াতাড়ি সত্যি হয়ে যাবে। তো 5 বছরে 250 কোটি টাকা, তো তোমরা বুঝতে পারছো পার ইয়ার কোয়েসের সঙ্গে যে চুক্তিটা হয়েছিল তার চেয়েও বেশি টাকা, অলমোস্ট 50 কোটি টাকার চুক্তি হতে চলেছে এই মানে এই সংস্থার সাথে। আর তাছাড়াও শোনা যাচ্ছে মাল্টিপল স্পন্সর নিয়ে ইস্ট বেঙ্গল আইএসএলে খেলতে পারে। তো সেক্ষেত্রে অম্বুজার ওই নেওটিয়ার যে কোম্পানিটা ছিল সেটার সঙ্গেও ইস্ট বেঙ্গলের কথা এগিয়েছে বলে রিউমার কিছুদিন আগে শোনা যাচ্ছিল। ব্যাপারটা কিন্তু এরকম নয় যে ইস্ট বেঙ্গলের কালকেই স্পোর্টিং রাইটস বা এনওসি পেয়েছে বলে কালকে থেকেই কথা শুরু হবে। কথাবার্তা অনেক কটা কোম্পানির সঙ্গেই, অনেক কটা সংস্থার সঙ্গে আগে থেকে এগিয়েছিল। এখন জাস্ট সেগুলো ফাইনালাইজ হয়ে যে ডিলগুলো ইস্ট বেঙ্গলের পছন্দ হবে সেইগুলো
চূড়ান্ত হওয়ার অপেক্ষা। শোনা যাচ্ছে যে ইন্দোনেশিয়ান একটা কোম্পানির সঙ্গেও চুক্তি হতে পারে, যদিও এখনও কোম্পানিটার নাম আমরা ঠিকঠাক মতো জানতে পারিনি, কিন্তু শোনা যাচ্ছে যে ওই ইন্দোনেশিয়ান কোম্পানির সঙ্গেও চুক্তি হতে পারে। তো কী হবে আলটিমেটলি, ইস্ট বেঙ্গল কটা স্পন্সর নিয়ে চূড়ান্ত করে আইএসএলে খেলার দিকে এগোবে, বা আদৌ আইএসএল খেলার দিকে এগোবে কিনা, যেটা পুরোপুরি একেবারে বোকা বোকা কথা। এখন যেহেতু হয়ে গেছে আইএসএল খেলার দিকে ইস্ট বেঙ্গল এগোবে, এটা একেবারে শিওর। তাদের জন্যই টাইমিংটা বাড়ানো হয়েছে 30 তারিখ অবধি, মানে শুধু তাদের জন্য বাড়ানো হয়েছে। তো এখন ইউনিভার্সালি শেষ পর্যন্ত, মানে প্রসূন মুখার্জির কোম্পানি শেষ পর্যন্ত ইস্ট বেঙ্গলের মেন স্পন্সর হয় কিনা সেদিকে আমাদের নজর থাকবে। আর অফিসিয়াল কোনো নিউজ এলে তোমরা আমাদের কাছ থেকে সেটা অবশ্যই জানতে পেরে যাবে। আর আমরা চেষ্টা করব একটু যদি দেরি হয় তাও ভালো, কিন্তু তোমাদের কাছে পুরোপুরি ঠিকঠাকভাবে খবরটা পৌঁছে দেওয়ার। কারণ তাড়াহুড়ো করে ভুলভাল খবর দেওয়াচ্ছে, আমরা মনে করি যে ঠিকঠাকভাবে খবরটা একটু দেরিতেও যদি পৌঁছে দেওয়া যায় তাহলে সেটাই বেটার হবে। তো হ্যাঁ, ইস্টবেঙ্গল নিয়ে এটুকুই খবর ছিল। এবার আমরা চোখ রাখি ইন্টারন্যাশনাল ফুটবলের অন্যান্য আপডেটসের দিকে। তো বন্ধুরা, ইন্টারন্যাশনাল ফুটবল বলতে প্রথমে আমরা চোখ রাখছি ইংলিশ ফুটবলের দিকে। আর ইংলিশ ফুটবল বলতে শুধুমাত্র প্রিমিয়ার লিগ না, এফএ কাপ আর পরবর্তী মরশুমের কমিউনিটি শিল্ড, যেটা দিয়ে ইংলিশ ফুটবলের মরশুম শুরু হয়, সেটা সংক্রান্ত কিছু খবর তোমাদের দেওয়ার রয়েছে। ইন্টারেস্টিং খবর, যেটা আগে কোনো দিনও হয়নি, এমন কিছু খবর তোমাদের দেওয়ার রয়েছে। তো যেটা বলার আছে, আজকে রাত্রে মুখোমুখি হচ্ছে আর্সেনাল আর ম্যানচেস্টার সিটি এফএ কাপ সেমিফাইনালে। তো সেখানে এই মুহূর্তে সাম্প্রতিক ফর্মের ভিত্তিতে তোমরা ভাবতেই পারো যে সিটি বাজিমাত করে বেরিয়ে যাবে, কারণ আর্সেনালের ডিফেন্স খুবই দুর্বল। সেদিক দিয়ে দেখতে গেলে সিটির ডিফেন্সও খুব একটা স্ট্রং না, সিটির ডিফেন্সও দুর্বল। কারণ আমরা জানি এই সিজনে উলফসের মতো মানে মোটামুটি মাঝারি মানের চেয়ে ভালোই বলবো উলফস দলটা, তারা হারিয়েছে। এমনকি টেবিলের লাস্টে থাকে, ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলের লাস্টে থাকা নরউইচ সিটির কাছেও হারতে হয়েছে ম্যানচেস্টার সিটিকে, শুধুমাত্র এই ডিফেন্সের ভুলের জন্য। কিন্তু অ্যাট্যাকটা ভয়ঙ্কর স্ট্রং, এটা মানতেই হবে, কোনো দ্বিধা নেই এটা নিয়ে। সেই অ্যাট্যাক দিয়েই মানে আর্সেনালের জেতার কোনো উপায় এই মুহূর্তে দেখা যাচ্ছে না খালি চোখে। কিন্তু যেহেতু এই লাস্ট ম্যাচে আর্সেনাল লিভারপুল মানে চ্যাম্পিয়নদের হারিয়েছে, তো সেই একটা আত্মবিশ্বাস থাকবে আর্সেনালের মধ্যে। আর এই মুহূর্তে লিগ থেকে কিছু পাওয়ার নেই আর্সেনালের, তো আর্সেনাল অল আউট ঝাঁপাবে এই এফএ কাপটা যে কোনোভাবে হোক ফাইনালে পৌঁছাবার জন্য আপাতত। তারপরে জেতাটা আলাদা ব্যাপার। আপাতত ম্যানচেস্টার সিটিকে হারানোর জন্যে আর্সেনাল সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে। তো দেখা যাক, একটা ইন্টারেস্টিং ম্যাচ আমার মতে আজকে আমরা দেখতে চলেছি। আর কালকে তো আরও একটা ইন্টারেস্টিং ম্যাচ দেখতে পাবো আমরা, কারণ সেখানে যে দল দুটো মুখোমুখি হবে তারা আরও, আমি বলবো ইভেন, তারা বরং ম্যানচেস্টার সিটি আর আর্সেনালের মধ্যে ডিফারেন্সটা একটু বেশি এই মুহূর্তে। কিন্তু কালকে ম্যানচেস্টার ইউনাইটেড আর চেলসি মাঠে নামতে চলেছে। ম্যানচেস্টার ইউনাইটেড এই মুহূর্তে স্লাইটলি বেটার ফর্মে রয়েছে, কারণ চেলসি ছোটোখাটো কয়েকটা টিমের কাছে হেরেছে লাস্ট কয়েক সপ্তাহে। তো এই মুহূর্তে আমি বলবো যে দুটো দিক থেকে যদি আমরা দেখি সাম্প্রতিক ফর্মের ওপর ভিত্তি করে, তাহলে আমার মতে এফএ কাপ ফাইনালে আমরা দেখতে চলেছি ম্যানচেস্টার ডার্বি। তো সেটাই সম্ভাবনা বেশি। কিন্তু এখন যদি অঘটন কিছু ঘটে যায়, আর্সেনাল যদি ম্যানচেস্টার সিটিকে হারিয়ে দেয়, যেটা চান্স খুব কম, কিংবা চেলসি যদি ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে দেয়, যেটা হলেও হতে পারে, আমার মনে হয়, যদিও চান্স বেশি ম্যানচেস্টার ইউনাইটেডেরই আমি বলবো, কারণ সাম্প্রতিক ফর্ম তাদের সেটাই বলছে। আর চেলসি ছোটোখাটো টিমের এগেনস্টেও হারছে, তো সেক্ষেত্রে ম্যানচেস্টার ইউনাইটেডকে এই মরশুমে একবারও হারাতে পারেনি চেলসি, লিগের ম্যাচেও না, তারপর ক্যাবারো কাপের ম্যাচেও হারাতে পারেনি। তো সেখানে এফএ কাপেও হারাতে পারবে বলে আমার মনে হয় না এই মুহূর্তে, কিন্তু অঘটন ঘটলে সেটা আলাদা ব্যাপার। তো যাই হোক, তো আমি আশা করছি যে ফাইনালে ম্যানচেস্টার ডার্বি দেখা যাবে। তো এবার যে খবরটা তোমাদের বলবো সেটা হচ্ছে কমিউনিটি শিল্ড সংক্রান্ত। তোমরা কমিউনিটি শিল্ড জানো, ওটা দিয়ে ইংলিশ ফুটবলের মরশুম শুরু হয়। ওটা প্রথমে খেলা হয়, তারপর লিগ শুরু হয়, তারপর এফএ কাপের সমস্ত শিডিউল অ্যানাউন্সড হয়, এটা হয়ে থাকে। তো মানে কমিউনিটি শিল্ডের মানে প্রতিনিধিত্ব কারা করে, দুটো দলের মধ্যে খেলা হয়। এক হচ্ছে প্রিমিয়ার লিগ যারা জিতেছে, মানে পরের মরশুমের কমিউনিটি শিল্ডে একটা দল লিভারপুল, এটা একদম শিওর। আর একটা দল থাকে যারা এফএ কাপ চ্যাম্পিয়ন, মানে এফএ কাপে যারা জেতে তারা লিগ জয়ীদের বিরুদ্ধে খেলে শুরু করে মরশুম, আর সেটাতে সেই ম্যাচেই যে জেতে তাকে উপহার দেওয়া হয় সেই ক্লাবকে উপহার দেওয়া হয় কমিউনিটি শিল্ড। এবার এইখানেই একটা টুইস্ট রয়েছে এই বছর, কারণ তোমরা জানো ম্যানচেস্টার সিটি, চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, এই তিনটে দল এফএ কাপে রয়েছে এখনও অবধি। আর এদের মধ্যে দুটো দল চেলসি আর ম্যানচেস্টার সিটি, এরা ইউসিএলে রয়েছে, আর ম্যানচেস্টার ইউনাইটেড রয়েছে ইউরোপা লিগে। এর পরের মরশুমের কমিউনিটি শিল্ডটা হবে 30শে আগস্ট, আর সেখানে ইউসিএল শেষ হচ্ছে 23শে আগস্ট।
তো ম্যানচেস্টার সিটি আর চেলসির মধ্যে কেউ যদি ফাইনালে ওঠে, চেলসির পক্ষে যেটা এক প্রকার অসম্ভবই বলতে গেলে, কিন্তু সিটির পক্ষে অসম্ভব না, বরং বেশ খানিকটা সম্ভবই মনে হচ্ছে। তো সেদিক দিয়ে দেখতে গেলে সিটি যদি ফাইনালে ওঠে, বা চেলসি সম্ভব নয় তবু আমি ধরে নিচ্ছি কোনোভাবে যদি ফাইনালে ওঠে, তাহলে 23শে আগস্ট অবধি তাদের আটকে থাকতে হবে। সেমভাবে ম্যানচেস্টার ইউনাইটেড যখন ইউরোপা লিগে খেলবে, তখন 21শে আগস্ট অবধি ইউরোপা লিগ চলবে, আর ম্যানচেস্টার ইউনাইটেড যদি ইউরোপা লিগের ফাইনাল অবধি পৌঁছয়, তাহলে 21শে আগস্ট অবধি আটকে থাকতে হবে ম্যানচেস্টার ইউনাইটেডকেও। তো এক্ষেত্রে ইংলিশ ফুটবল ফেডারেশন এই রিস্কটা নিতে চাইছে না, কারণ 23 তারিখ বা 21 তারিখ ম্যাচ খেলে তারপর এফএ কাপ যেই টিমই জিতুক না কেন, এখনও যেহেতু আমরা জানি না কোন টিম বিজয়ী হতে চলেছে এফএ কাপের, তো সেই একটা সম্ভাবনার ওপর বেস করে এটাকে রেখে দেওয়া যায় না। কারণ যদি ম্যানচেস্টার সিটি এফএ কাপ জিতলো, আবার ইউসিএলের ফাইনাল অবধিও পৌঁছলো, তাহলে 23 তারিখ অবধি তারা মানে এনগেজ থাকলো। তারপর 30 তারিখ কমিউনিটি শিল্ড, 7 দিনের মধ্যে আবার পরের মরশুম শুরু করা, সেটা হয়তো কোনোভাবেই সম্ভব হবে না। সেমভাবে ম্যানচেস্টার ইউনাইটেড 21 তারিখ অবধি ধরা যাক ফাইনালে উঠলো ইউরোপা লিগের, তারপর 21 তারিখ ফাইনাল খেললো, তারপর যদি এখন এফএ কাপ জিতে যায়, আমরা জানি না জিতবে কি না, তাহলে 30 তারিখ, 21 থেকে 30 মানে 9 দিনের মধ্যে তাদেরকে আবার কমিউনিটি শিল্ডের ফাইনালে নতুন মরশুমের জন্য নামা, সেটা ফুটবলারদের ফ্যাটিগের একটা প্রবলেম হয়ে যাবে। তো এই মুহূর্তে যার জন্যে কমিউনিটি শিল্ডের এতদিনের নিয়মে কিছু পরিবর্তন করতে চলেছে ইংলিশ ফুটবল ফেডারেশন। সেই পরিবর্তনটা হচ্ছে, লিগ জয়ী যারা ছিল, মানে লিভারপুল এইবারে লিগ জিতেছে, তারা থাকছে একটা পক্ষ হিসেবে, তাদের বিপক্ষ হিসেবে নির্বাচন করা হতে চলেছে কমিউনিটি শিল্ডের ইতিহাসের সবচেয়ে সাকসেসফুল দলকে, মানে সবচেয়ে বেশিবার যে দল ইংলিশ ফুটবলের কমিউনিটি শিল্ডটা জিতেছে তাদেরকে লিভারপুলের প্রতিপক্ষ হিসেবে দেখা যেতে পারে। এবং সেই দলটা অন্য কোনো দল না, সেই দলটা হচ্ছে আর্সেনাল। 15 বার তারা কমিউনিটি শিল্ড জিতেছে, এটা কমিউনিটি শিল্ডের ইতিহাসে সর্বোচ্চ। তো এবার একটা নিয়ম দেখা যেতে পারে, যেটা হচ্ছে লিগ জয়ী বনাম কমিউনিটি শিল্ডের সবচেয়ে সাকসেসফুল দল, এদের মধ্যে কমিউনিটি শিল্ডটা খেলা হতে চলেছে। যেহেতু এই একটা রিস্ক থেকে যাচ্ছে নির্ধারণে, যে ম্যানচেস্টার সিটি যদি জেতে, বা ম্যানচেস্টার ইউনাইটেড যদি জেতে, বা চেলসির কথাও ধরে নিলাম, তারা যদি এফএ কাপ জেতে, তারপর তাদের ইউরোপিয়ান ফুটবলের মরশুম কবে শেষ হবে, ওইটুকু টাইমের মধ্যে তারা আবার ফুটবলারদের ফ্যাটিক কাটিয়ে 7 দিন বা 9 দিনের মধ্যে যোগ দিতে পারবে কিনা কমিউনিটি শিল্ড ফাইনালে, এটা খুব একটা চিন্তার ব্যাপার হয়ে যাচ্ছে। সেই জন্য এই নতুন ফরম্যাটের কমিউনিটি শিল্ড এবার আমরা দেখতে পারি। তো ইংলিশ ফুটবল নিয়ে খবর ছিল এটুকুই। এখনও লড়াই চলছে ওখানে চ্যাম্পিয়ন্স লিগে যোগ্যতা অর্জনের, বা ইউরোপা লিগে যোগ্যতা অর্জনের। চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জনের লেস্টার সিটি, চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেডের মতো দলগুলো রয়েছে। ইউরোপা লিগের যোগ্যতা অর্জনে রয়েছে টটেনহ্যাম, উলভস, ম্যানচেস্টার ইউনাইটেড আর শেফিল্ড ইউনাইটেড, এই দলগুলো রয়েছে। আর সেখানে লেস্টার সিটিও পিছিয়ে চলে আসতে পারে ইউরোপা লিগের ক্ষেত্রে, সেটাও অস্বাভাবিক কিছু না। তো ইংলিশ প্রিমিয়ার লিগ নির্ধারণ অনেক আগেই হয়ে গেছে, কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগ নিয়ে উৎসাহে এখনও এতটুকু ভাটা পড়েনি। তো বন্ধুরা, ইংলিশ ফুটবল নিয়ে ওটুকুই ছিল। তো এবার আমরা কথা বলি একটু লালিগা নিয়ে, যেটা নির্ধারণ হয়ে গেছে যে লালিগা চ্যাম্পিয়ন কারা হয়েছে। 34তম লালিগা জিতে নিয়েছে রিয়াল মাদ্রিদ, এবং লকডাউনের পরে ফুটবল যখন ফিরল তারপর থেকে অসাধারণ ধারাবাহিক দেখিয়েছে। কেউ কেউ অভিযোগ করতে পারে যে রেফারিং সুবিধা কিছু পেয়েছে, কিন্তু সেই সুবিধা মাঝে মধ্যেই বার্সেলোনার এগেনস্টেও সেই অভিযোগ ওঠে যে রেফারিংয়ের সুবিধা তারা পেয়েছে। তারপর আরও অন্যান্য বড় ক্লাবের এগেনস্টে সেই অভিযোগগুলো ওঠে। তো সেই অভিযোগের ওপর ভিত্তি করে রিয়াল মাদ্রিদের কৃতিত্বকে যদি খাটো করে দেখা হয়, তাহলে আমার মতে সেটা ঠিক হবে না। তো রিয়াল মাদ্রিদ এই মানে শেষ দিকটা এসে একদম চ্যাম্পিয়নের মতো খেলেছিল। করিম বেনজেমা, সার্জিও রামোস, এই দুজন ফুটবলার মানে কি প্লেয়ার ছিল, এক্সপিরিয়েন্স প্লেয়ার ছিল, অনেক দিন ধরে খেলছে মাদ্রিদের হয়ে, মানে ডেডিকেটেড পুরো ফুটবলার। আর এরা একদম মানে যে টাইমটা জ্বলে ওঠা দরকার ছিল সেই টাইমে জ্বলে উঠে দেখিয়ে দিয়েছে। এমনকি বেনজেমা একটু বেশ পিছিয়ে ছিল লালিগায় মানে লালিগার গোল্ডেন বুটের দৌড়ে, মানে পিছিচির দৌড়ের কথা আমি বলছি। তো আগের ম্যাচে ও জোড়া গোল করে এখন মেসির থেকে মাত্র 2টো গোলে পিছিয়ে আছে। তো এরপরে লাস্ট যে ম্যাচ ডেটা বাকি রয়েছে লালিগায়, সেটায় যদি মেসি গোললেস থাকে আর বেনজেমা যদি হ্যাট্রিক করতে পারে, তাহলে পিছিচিটা ও প্রথমবারের জন্য নিজের কেরিয়ারে পেয়ে যাবে, যেটা অনেক ফুটবলারদের স্বপ্ন থাকে। এবং এতদিন মেসি রোনাল্ডো এরার চলার জন্যে ওই পিছিচি বেশি কোনো ফুটবলার পেতে পারেনি, শুধুমাত্র মাঝখানে লুইস সুয়ারেজ ওই অ্যাওয়ার্ডটা পেয়েছিল। তো এখন বেনজেমার সামনেও চান্স আছে, আমরা দেখবো ও সেটা পেতে পারে কি না। আনলাইকলি হয়তো পাবে না, কিন্তু তা বলে অসাধারণ যে সিজনটা কাটিয়েছে ও, অ্যাজ এ মানে ও
ওর রোলটা টিমের মধ্যে, ও একজন দক্ষ নাম্বার 9, যেটা আমরা সবাই নাম্বার 9 পিঠে দিলে আমরা ধরে নিই যে সমস্ত চান্স ফিনিশ করে দেবে, একজন দুর্দান্ত গোল স্কোরার হবে। বেনজেমার রোলটা তার চেয়ে অনেক বেশি রিয়াল মাদ্রিদের। ওর নেমে খেলা তৈরি করে, সামনে অন্যান্য ইয়েদের খেলার সুযোগ করে দেয়, আবার দরকার মতো গোলও করে। ওকে হয়তো ফিনিশিংয়ের দিক দিয়ে একদম শ্রেষ্ঠ ফুটবলার বলা যাবে না, কিন্তু ওর অন্যান্য অ্যাট্রিবিউটগুলো ওর সেই মানে সামান্য যে খামতিটা রয়েছে সেটাকে ঢেকে দেয়। তো সেদিক দিয়ে দেখতে গেলে এখনও ওর কাছে সুযোগ রয়েছে সামনে পিসিজিটা জেতার, তো আমরা আলটিমেটলি নজর রাখবো সেদিকে ইয়ে হয় কিনা। আর এদিকে বার্সেলোনার কথা যদি আমরা বলি, তাহলে ওরা এই মরশুমে যা ইনভেস্ট করেছিল, ফ্র্যাঙ্কি ডিজংকে এনেছিল, গ্রিজম্যানকে এনেছিল, মানে সামনে দুজন জেনুইন গোল স্কোরার, লুইস সুয়ারেজ, অ্যান্তোনিও গ্রিজম্যান, যেটা মেসিকে অ্যালাউ করেছিল যে নিচে নেমে এসে আরও খেলা তৈরির দিকে, মানে প্লে মেকিং যে ও রোলটা এখন বেশি করে অ্যাডপ্ট করেছে সেটার দিকে আরও বেশি কনসেন্ট্রেট করতে, কারণ সামনে দুজন প্রপার ফিনিশারকেও পেয়ে যাচ্ছে যারা ফিনিশ করে দেবে সমস্ত কিছু, মানে ফিনিশ করে দেবে বলতে গোলগুলো করে বার্সেলোনাকে লিড দেবে এইরকম আশঙ্কা করা হয়েছিল, সেটা কিন্তু হয়নি। এই সিজনটাও পুরোপুরি মেসি ডিপেন্ডেন্সি দেখেছি আমরা বার্সেলোনার ক্ষেত্রে। তো সেদিক দিয়ে দেখতে গেলে লা লিগা পেল না, কোপা দেল রে থেকে বেরিয়ে গেছে, এখন পাখির চোখ শুধুমাত্র ইউসিএল। নাপোলিকে হারালে সামনাসামনি হবে একদম ভয়ঙ্কর ফর্মে থাকা বায়ার্ন। তবে হ্যাঁ, বায়ার্ন এতদিনের একটা গ্যাপ পড়ছে, বায়ার্নের মরশুম অনেক দিন আগে শেষ হয়ে গেছে জার্মান ফুটবলের, তারপর একটা বড়সড় গ্যাপ পড়লো, তারপর ইউসিএলে ফিরে এসে মানে বার্সেলোনার এগেনস্টে বার্সেলোনার মতো টিম, মানে বার্সেলোনা যদি ওঠে নাপোলিকে হারিয়ে, তাহলে তাদের এগেনস্ট নিজেদের সেরাটা দিতে পারবে কি না সেটা নিয়ে একটা চিন্তা থেকে যায়। তো সেদিক দিয়ে দেখতে গেলে বার্সেলোনার একটা সুযোগ থাকছে। আর মেসি যদি সেই ম্যাচে ফর্মে থাকে তাহলে কোনো কিছুই অসম্ভব না, কারণ আমরা জানি মেসি রোনাল্ডোর মতো ফুটবলার যে কোনো দিন নিজেদের দিনে একাই ফুটবলের মানে ম্যাচটার রং বদলে দিতে পারে। তো সেরকম কিছু হয় কি না সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, কারণ টিম ওয়াইজ বার্সার পারফরমেন্স কিন্তু খুব একটা ভালো নয়। বার্সা এখনও অ্যাজ এ টিম ওয়াইজ, আগে যেটা বার্সার ইউএসপি ছিল যে একটা টিম হিসাবে ভালো খেলতো, আর সঙ্গে মেসি, মানে একটা ক্রিসমাস ট্রিয়ের ওপর একটা স্টার যেটা হয় সেটা ছিল মেসি, আর ক্রিসমাস ট্রিটা ছিল দল। কিন্তু এই দলটা কিন্তু সেই রকম সেই পুরনো বার্সেলোনার একটা ছায়া বলতে গেলে। তো সেদিক দিয়ে দেখতে গেলে বার্সেলোনার অনেক চিন্তা রয়েছে। ইউসিএলে তারা কীরকম করে দেখা যাক। আর সিরিয়াতে কম্পিটিশান এখনও জমে রয়েছে। জুভেন্টাস হয়তো এখনও 6 পয়েন্টে এগিয়ে রয়েছে সেকেন্ড পজিশনে থাকা ইন্টারের চেয়ে, কিন্তু তাদের সাম্প্রতিক ফর্ম এতটাই জঘন্য যে মনে হচ্ছে না তারা হয়তো শেষমেশ বাজি মারতে পারবে। ইন্টার মিলান কিংবা আটালান্টা যদি বেরিয়ে যায় এইবার, তাহলে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না, কারণ পুরো জুভেন্টাস টিমে 3 জন ফুটবলার আমার মতে শুধুমাত্র পুরোপুরি নিজেদের সবটা দিয়ে খেলছে। তারা হচ্ছে পাওলো দিবালা, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং ডিফেন্ডার ডিলিট। তো এই 3 জন ছাড়া আমার কাউকে মনে হচ্ছে না প্রচণ্ড ধারাবাহিক কিছু ফর্মে রয়েছে। বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে কোনো ফুটবলার হয়তো ভালো খেলছে, যেমন পিয়ানিক আগের ম্যাচটায় খুব ভালো খেলেছে, কিন্তু কোনো ধারাবাহিকতার ধারে কাছ দিয়ে যাচ্ছে না জুভের আর কোনো ফুটবলাররা। আর সারি স্ট্র্যাটেজির সঙ্গে মানিয়ে মনে হয় না একেবারেই চলতে পারছে জুভেন্টাস। ওদের খেলা দেখাটা একটা মানে জুভেন্টাস ফ্যানদের কাছে একটা অভিশাপের মতো হয়ে যাচ্ছে যে ওই খেলা বসে বসে, ওই বিরক্তিকর খেলা বসে বসে সহ্য করতে হচ্ছে। তো যাই হোক, আলটিমেটলি সিরিয়াসে জেনে কী হয় সেটার দিকে আমাদের লক্ষ্য থাকবে। আর যেটা আর একটা কথা বলার আছে তোমাদের সাথে, সেটা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের আর একটা দিক। আমি একটা দিক যে দিকটায় এখনও কোয়ার্টার ফাইনাল কারা খেলছে সেটা ডিসাইড হয়নি, মানে রাউন্ড অফ 16 যে দিকটা শেষ হয়নি সেদিকটা নিয়ে আগের দিন আমার আগের ভিডিওতে কথা বলেছিলাম। আর একটা দিক যেটা আছে, এদিকে অ্যাটলেটিকো মাদ্রিদ আর লেপজিগ মুখোমুখি হচ্ছে একটা কোয়ার্টার ফাইনালে, আর একটা কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে পিএসজি এবং আটালান্টা। সেটা নিয়ে একটু বলি। আমার মতে অ্যাটলেটিকো মাদ্রিদ লেপজিগকে হারাতে কোনো রকম প্রবলেম হবে না, কারণ ওদের মেন স্ট্রাইকার টিমো ওয়ার্নার চলে গেছে, যে এই সিজনে ভালো ফর্মে ছিল। আর একদিকে পিএসজি আর আটালান্টা ম্যাচটা আমার মতে প্রচণ্ড মানে খুব ভয়ঙ্কর হতে চলেছে, গোল ফিস্ট দেখতে চলেছে আমরা ওই ম্যাচে। পিএসজি যদি আটালান্টাকে হালকাভাবে নেয় তাহলে পিএসজিকে ভুগতে হবে, কারণ আমরা জানি পিএসজির চ্যাম্পিয়ন্স লিগে বটল করার ইতিহাস রয়েছে। তো সেদিক দিয়ে দেখতে গেলে পিএসজিকে একটু সতর্ক থাকতে হবে, ওই একটা ম্যাচ খুব ভালো হতে চলেছে। তো হ্যাঁ, আজকের মতো এটুকুই ছিল ইন্ডিয়ান ফুটবল নিয়ে, ইস্টবেঙ্গলকে নিয়ে খবর বললাম, বাকি সমস্ত ইন্টারন্যাশনাল ফুটবল নিয়ে। তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটা। আজকের মতো এটুকুই, দেখা হবে আবার পরের ভিডিওতে।